নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করছি ফিগার্স অফ স্পিচ বেসড অন ডিফারেন্স। পার্থক্যের নিরিখে আমরা কত রকমের ফিগার্স অফ স্পিচকে দেখতে পাই, তার মধ্যে দুটো বিষয়কে নিয়ে আমি এই ভিডিওতে আজকে আলোচনা করছি এবং পরবর্তীগুলো আমার পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক। আর এখন আমি বলছি অ্যান্টিথিসিস কি। লিটারাল মিনিং ইজ অপোজিট। যদি আক্ষরিকভাবে বলি যে অ্যান্টিথিসিসের মানে কি, তাহলে হলো বিপরীত। আর এটা কি? It is a rhetoric device in which two ideas are put together in a sentence to achieve a contrasting effect. মানে হচ্ছে যে দুটো বিপরীত আইডিয়া বা ধারণাকে আমরা একটা সেন্টেন্সে, বাক্যে বা একটা স্টেটমেন্টের মধ্যে দাঁড় করাবো এবং এর ফলে কি হবে, এই অ্যান্টিথিসিস কিন্তু সবসময় ডাবল মিনিংকে কন্টেইন করে। মানে হচ্ছে একটা কথার দুটো মানে হবে, দুটো অর্থ হবে, এরকম বোঝায় আর এভাবেই তুলে ধরবে। কারণ এখানে কি হচ্ছে, রিপ্রোডাকশন অফ টু আইডিয়াস। কারণ আমরা দুটো আইডিয়াকে একসঙ্গে কম্পেয়ার করছি। দুটো আইডিয়াকে যখন আমরা একসঙ্গে কম্পেয়ার করব, তখন কিন্তু একটা অটোমেটিক্যালি একটা নতুন আইডিয়া পাবো এবং যেখানে একটা কি হবে, ডাবল মিনিং আমরা পাবো। তো উদাহরণস্বরূপ যদি বলা যায়, তাহলে হচ্ছে লাভ ইজ আ আইডিয়াল থিং, ম্যারেজ ইজ আ রিয়াল থিং। আমি প্রথমেই একটা এরম উদাহরণ নিলাম যেটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা যখন কোনো বিষয় নিজের জীবন দিয়ে, নিজের এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যালিটি দিয়ে বুঝতে পারি বা দেখতে পারি, তখন আমরা চট করে বিষয়টা কি করতে পারি, রিলেট করতে পারি, নিজের সঙ্গে কানেক্ট করতে পারি এবং তার ফলে আমাদের কি হয়, আইডিয়াটাকে বোঝা বা বিষয়টাকে বোঝা অনেকটা ইজি হয়ে যায়। তো লাভ ইজ আ আইডিয়াল থিং। অবশ্যই ভালোবাসা একটা আদর্শ বিষয় বা আদর্শ জিনিস, এবং ম্যারেজ ইজ আ রিয়েল থিং, এবং বিয়ে একটা বাস্তব বা সত্য ঘটনা বা সত্য বিষয়। আর এখানে আমি যেহেতু লাভ অ্যান্ড ম্যারেজের কথা বলা হচ্ছে, তো এখানে আমি এই ম্যারেজ রিলেশনশিপের কথাই বলছি। লাভ তো আমাদের আদার্স রিলেশনশিপেও থাকে, কিন্তু ম্যারেজ অ্যান্ড লাভ যেহেতু আছে, তো এখানে দুটো দেখুন, যখন আমি একটা সেন্টেন্সে বলছি লাভ ইজ আ রিয়েল থিং অ্যান্ড ম্যারেজ ইজ আ লাভ ইজ আ আইডিয়াল থিং অ্যান্ড অ্যান আইডিয়াল থিং অ্যান্ড ম্যারেজ ইজ আ রিয়েল থিং, তখন কিন্তু একটা সেন্টেন্স আমি যখন স্ট্রাকচারালি দেখছি, তখন কিন্তু কোনো রকম কোনো আলাদা বিষয় আমার মনে হচ্ছে না। কিন্তু যখন এটাকে আমরা কি করছি, ফান্ডামেন্টালি দেখছি, তখন কিন্তু ওটার মধ্যে আমরা একটা আলাদা বিষয় দেখতে পাচ্ছি। লাভ ইজ অ্যান আইডিয়াল থিং, ম্যারেজ ইজ আ রিয়েল থিং। একটা সম্পর্কের মধ্যে লাভ থাকে জন্যই মানুষ কিন্তু পরবর্তীতে ম্যারেজের দিকে এগোয়, এবং আবার ম্যারেজ রিলেশনশিপে কিন্তু লাভটাও থাকে। তো এটা যখন আমরা একটা সেন্টেন্সে ইন জেনারেল দেখছি, তখন আমাদের কোনো রকম স্ট্রাকচারালি মনে হচ্ছে না কোনো ডবল মিনিং বা কিছু। কিন্তু আপনারা যখন এটাকে আলাদা আলাদা করে পড়বেন এবং ভাববেন, তখন কিন্তু অটোমেটিক্যালি এটা একটা ডাবল মিনিং কিন্তু কি করছে, ডাবল মিনিং কন্টেইন করছে। কি যে লাভ ইজ অ্যান আইডিয়াল থিং অ্যান্ড ম্যারেজ ইজ এ রিয়েল থিং, দুটোই একে অপরের সঙ্গে জড়িত, কিন্তু দুটোই কিন্তু আলাদা আলাদা একটা অর্থ প্রকাশ করছে। ওকে, ঠিক সেরকম আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। মানে ধৈর্য অনেক সময় আমরা এতটাই জীবনে ধৈর্য ধরতে 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 আমাদের এতটাই বিরক্তি চলে আসে যে পেশেন্সটাকে আমাদের এক প্রকার মনে হয় যে এটা ধৈর্য নাকি আমার মানে ধৈর্যের বাঁধ পার করে দিচ্ছে। আর ঠিক সেরকমই যখন এর ফলটা আমরা পাই, সেটা কিন্তু এতটাই মিষ্টি, এতটাই ভালো থাকে বা এতটাই আমাদেরকে শান্তি সুখ দেয়, তখন আমরা এই যে ধৈর্য ধরে যে কষ্টটা পেয়েছি, কষ্ট পেতে পেতে যে বিরক্তি ভাব চলে এসছে, সেটাও কিন্তু আর মালুম হয় না। তো এটা যখন আমরা একবারে পড়ছি, বিষয়টা আমাদের অত কিছু লাগছে না, কিন্তু যখন আমরা আবার আলাদা আলাদাভাবে দেখছি, দুটোই কিন্তু ডাবল মিনিং, মানে দুটোই কিন্তু দুরকম আমাদের মনের মধ্যে বা আমাদের সামনে এক ধারণা তুলে ধরেছে। ঠিক সেরকম মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। মানে টাকা হলো সমস্ত খারাপ কাজ, সমস্ত খারাপ কিছুর যেন সূত্রপাত, মানে একদম মূল শিকড়, সেটা হলো টাকা। অ্যান্ড পোভার্টি ইজ দ্য সোর্স অফ অল গুডনেস। আর দারিদ্রতা হলো সমস্ত কিছু ভালো হওয়ার, ভালোর যেন একটা উৎস। কারণ হচ্ছে পোভার্টি থাকে বলে অনেকে জীবনে লড়াই করে, তারা আরও নিজের জীবনে বুঝতে শেখে, ধৈর্যশীল হতে শেখে, এবং তারা পড়াশুনো বলুন বা যে ফিল্ডে আছেন সেই কাজটা মন দিয়ে করেন এবং জীবনে আরও অনেক
ভালো একটা মানুষ রূপে তৈরি হন, এটা বোঝানোর জন্য। যখন আমরা এমনি সেন্টেন্সটাকে দেখছি তখন আমাদের এত কিছু মনে হচ্ছে, যখন আমরা দুটোকে কম্পেয়ার করছি তখন কিন্তু ডাবল মিনিং বেরিয়ে আসছে, এটাই অ্যান্টিথিসিস। আর আমি পুরো বিষয়টাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য যে ক্লাসেরই আপনারা স্টুডেন্ট বা যে ক্লাসেরই স্টুডেন্ট আমার অডিয়েন্স হয়ে থাক না কেন, বা যে কোনো বয়সেরই, যাতে বিষয়টা যেন পুরো ক্লিয়ার হয়, এই জন্যই আমি এইভাবে উদাহরণ ধরে ধরে তুলে ধরলাম। নেক্সট আমার থাকছে হোয়াট ইজ এপিগ্রাম। এপিগ্রাম কি? এপিগ্রাম ইজ আ ফিগার অফ স্পিচ। ওকে, এটা কি করছে? ইটস আ ব্রিফ, ইন্টারেস্টিং, মেমোরেবল অ্যান্ড সামটাইমস সারপ্রাইজিং অর স্যাটারিক্যাল স্টেটমেন্ট। আর এটা কি বলছে? এনি উইটি, ingenious or pointed saying tersely expressed। মানে হচ্ছে যে এটা কি হচ্ছে, এপিগ্রাম হচ্ছে একটা কোনো সংক্ষিপ্ত একটা কোনো ঘটনা, কোনো একটা স্মৃতি বা কোনো কিছু একটা ধারণা আমাদের বলছে, আর যেটা কিছু উইটি মানে খুব বিচক্ষণতার সঙ্গে কিন্তু বিষয়টাকে বলছে বা তুলে ধরছে। এবং কখনো কখনো এটা স্যাটারিক্যাল, আবার কখনো কখনো এটা সারপ্রাইজিং। মানে হচ্ছে কখনো যেমন সারপ্রাইজ দিলে আমরা হঠাৎ শক হয়ে যাই, তো আমরা মানে যেমন সারপ্রাইজ কি, হঠাৎ করে মানে আমরা জানি না যে আমার জন্য এটা সারপ্রাইজ প্ল্যান করা ছিল বা আমার সঙ্গে এটা হতে যাচ্ছে, যেমন শক হয়ে যায়। তো সেরকম সেন্টেন্সটাও আমাদের সামনে প্রথমে এমনভাবে উঠে আসে যে আমরা মানে প্রথম দিকে দেখে চট করে বুঝতেই পারি না, কিন্তু যখন পুরোপুরি বিষয়টাকে পড়ে বুঝতে পারি তখন শক হয়ে যায়, ও এর মানে এই ছিল। আর স্যাটারিক্যাল মানে হচ্ছে ব্যঙ্গ বা বিদ্রূপ, মানে হয়তো আমরা ইজিলি একটা কিছু বলে দিলাম কিন্তু ওর মানেটা হয়তো গভীর এবং অনেকটা তাৎপর্যপূর্ণ, যেটা সরাসরি আমরা খুব লাইটলি বলে দিলাম কিন্তু হয়তো তার মানেটা একটু অনেকটাই অন্য পথে ছিল। স্যাটারিক্যাল মানে একটা বলেছি একটা মুখের উপর, কিন্তু তার মানেটা কিন্তু অন্যদিকেই বোঝাচ্ছে, এই ধরনের স্টেটমেন্ট হতে পারে, সেটাকে আমরা এপিগ্রাম বলে থাকি। আর এপিগ্রামের উদাহরণ হিসেবে যদি বলা যায়, আমি একটা বলতে চাই আমার বাংলার কবিতার লাইন থেকে বা বাংলা একটা প্রচলিত কথা থেকে, তারপর আমি ইংরেজির দু একটা উদাহরণ দিচ্ছি। তো প্রথমেই বলছি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। যখন আমরা এই কথাটা বলি মনে হচ্ছে বাহ কি সুন্দর ছন্দের একটা কবিতার লাইনের মতো লাগছে, আদতে তা না। এটার মানেটা বুঝতে যান, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, সব শিশুরই অন্তরে, এই কথাটার মধ্যে অনেক একটা গভীর বিষয় লুকিয়ে আছে। মানে হচ্ছে যে প্রত্যেকটা শিশু, এখানে যেহেতু পিতা বলা হয়েছে তো শিশুটা পুত্র বা ছেলে শিশুর কথাই বলা হচ্ছে। তো কি বলেছে, শিশু ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, মানে প্রত্যেকটা যে পুত্র সন্তান বা ছেলে শিশু যে আছে তাদের দ্বারা যে এখন শিশু আছে তাদের প্রত্যেকের অন্তরেই কিন্তু তারাও তো আগামী দিনের ভবিষ্যতে কিন্তু একজন করে পিতা হবেন বা আগামী আমাদের ভবিষ্যৎ, ওনারাও একদিন বড় হবেন এবং ওনারাও একদিন পিতা হবেন। তো এই যে ঘুমিয়ে আসে শিশুর পিতা সব শিশু, একজন শিশু ছোটবেলায় তো শুধু অনেকটা টাইম ঘুমিয়েই থাকে, তারপর তার বাকি কাজ। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রত্যেকটা শিশুর অন্তরে কিন্তু আরেকটা করে পিতা ঘুমিয়ে আছে। আর আমি এটা ছেলে কারণ পিতা যেহেতু বলেছে তাই আমি এই ছেলে পুত্র শিশুর কথাটা তুললাম, আদারওয়াইজ আর আমার কোনো উদ্দেশ্য ছিল না। আর শিশু মানে শিশু, আর ছেলে মেয়ে এবং অন্যান্য সমস্ত জেন্ডারই সবই সমান, এবং সবাইকে সমান সম্মান দেওয়া এবং সবাইকে সাদরে গ্রহণ করা আমাদের মানব জীবনে বা মানবিকতার মধ্যে পড়ে, সেটাই একজন প্রকৃত মানুষের কাজ। এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম, এটা নিয়ে যেন কোনো কিছু আবার মানে জেন্ডার বায়াসড কিছু হয়ে না যায়, তাই জন্যই আমি এটা পাশাপাশি বলে রাখলাম। তো ইংলিশে একটা উদাহরণ দিই, ম্যানকাইন্ড মাস্ট পুট অ্যান এন্ড টু ওয়ার্ক or war will put an end to mankind। মানে হচ্ছে যখন শুনছি যে ম্যানকাইন্ড বলতে মানুষের যে মানবিকতা বা মনুষ্যত্ব বা হৃদয়ের মধ্যে যে দয়া করুণা বা জ্ঞান আছে, তো মানুষের যে মনুষ্যতা মানবিকতা, সেটা যদি যুদ্ধ যে আছে, যুদ্ধকে যদি মনের দিক থেকে যদি আমরা যুদ্ধকে থামিয়ে দিতে না পারি, তাহলে কিন্তু যুদ্ধ একদিন আমাদেরকে থামিয়ে দেবে, এটা ঠিক। কারণ যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ হোক বা আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে মনে মনে রেষারেষি হোক, যতই আমরা একে অপরের প্রতি যুদ্ধমূলক ধ্যান ধারণা রাখবো বা হিংসামূলক চিন্তাধারা রাখবো, সেটা কিন্তু আমাদের একে অপরের সম্পর্ককে আমাদেরকেই শেষ করে দেবে একদিন। তাই বলছে যে ম্যানকাইন্ড যদি যুদ্ধকে শেষ করতে না পারে, মনের ভিতর থেকে এটাকে দূর করতে না পারে, যুদ্ধই একদিন ম্যানকাইন্ডকে ধ্বংস করে দেবে। কারণ হচ্ছে যে মানুষ যদি এর একদম একে নিস্তেজ করে দিতে না পারে, একে একদম উপরে ফেলতে না পারে, যুদ্ধকে মন থেকে তুলে দিতে না পারে, একে অপরের প্রতি হিংসা বা যুদ্ধ মানসিকতা, তাহলে একদিন যুদ্ধই আমাদেরকে শেষ করে দেবে। ম্যানকাইন্ড বলতে শারীরিকভাবে একজন মানুষকে শেষ করা বা তার যে ভেতরের মনুষ্যত্ব, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে। তো এমনি কথাটা শুনলে সে ততটা কিন্তু গভীর না, কিন্তু এর ভিতরে একটা খুবই তাৎপর্যমূলক বিষয় কিন্তু লুকিয়ে আছে, এটাই হচ্ছে এপিগ্রাম।
তারপর আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, ইট ইজ বেটার টু লাইট আ ক্যান্ডেল দ্যান কার্স দ্য ডার্কনেস। এটা আরেকটা উদাহরণ থাকছে। আর এটা একটা বিখ্যাত, এই যেগুলো উদাহরণ হিসেবে বলছি এগুলো বিখ্যাত বিখ্যাত রাইটার বা অথরদের লাইন, উদাহরণস্বরূপ এখানে আমি বলছি। আরেকটা বলছি, লিভ সিম্পলি সো দ্যাট আদার্স মে সিম্পলি লিভ। এটা মাদার টেরেসার একটা বিখ্যাত লাইন। বলছে যে লিভ সিম্পলি মানে খুব সরল সাধারণভাবে জীবনযাপন করুন, যাতে করে সো আদার্স মে সিম্পলি লিভ, যাতে করে বাকিরা বা সমাজে বা দেশে যে অন্যান্য নাগরিকরা আছেন ওনারাও সিম্পলি বসবাস করতে পারেন। তো এই কথাটা কিন্তু যখন আমরা শুনছি লিভ সিম্পলি সো আদার্স মে লিভ সিম্পলি, তো শুনে মনে হচ্ছে যে এটা কি বলছে, যে সিম্পলভাবে জীবনযাপন করছে যাতে করে অন্যরাও সিম্পলভাবে বাঁচতে পারে। কিন্তু এর গভীরে যান, এর একটা তাৎপর্যমূলক অর্থ আছে লুকিয়ে। সেটা কি, যে আমরা যদি প্রত্যেকটা মানুষ দায়িত্ব নেই যে আমরা লাক্সারিয়াস লাইফ বা অপ্রয়োজনীয় জিনিস আমরা অপচয় না করি, না কিনি, তাহলে কিন্তু আরও দুটো মানুষ আমাদের পাশাপাশি আরও দুটো মানুষ খুব সুন্দরভাবে সিম্পলভাবে সাধারণভাবে জীবনযাপন করতে পারবে। আমরা যদি না বুঝে জলের অপচয় করি, এটা আমি উদাহরণস্বরূপ বলছি, জলের অপচয় করি, কোনো খাবারের অপচয় করি, কোনো কিছুর অপচয় করি, এটাকে যদি না করে আমরা আমাদের লাইফস্টাইলটাকে সিম্পল রাখি, তাহলে কিন্তু আমাদের পাশে যে দু চারজন বা একজনও না খেয়ে আছেন বা কষ্টে আছেন ওনাদের কিন্তু তাতে কি হবে, ওই বিষয় জিনিসগুলো দিলে তারাও সিম্পলভাবে জীবনযাপন করতে পারবেন। আবার আমরা যদি নিজেদেরকে খুব একদম লাক্সারিয়াসভাবে খুবভাবে শো অফ প্রদর্শন করি, তাহলে পাশে যে থাকবে তারাও সেটা থেকে প্রভাবিত হয়ে নিজেরাও প্রদর্শন করতে শুরু করে দেবে। এতে কি হবে, কোথাও না কোথাও সমাজের এবং কোথাও না কোথাও মানুষের জীবনই ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য উনি বলছেন যে উনি তো একজন মহান ব্যক্তি এবং মাদার টেরেসা সমাজ সেবিকা, উনি একজন মহান ব্যক্তি। তো উনি বলছেন যে লিভ সিম্পলি সো দ্যাট মে আদার্স লিভ সিম্পল, যাতে করে আপনি সিম্পলি বসবাস করলে অন্যরাও পাশাপাশি সিম্পলভাবে জীবনযাপন করতে পারবেন। এই ছিল আজকের বিষয়বস্তু। আর আমি প্রত্যেকটা উদাহরণ ধরে ধরে আলোচনা করতে চেয়েছি যাতে করে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয় আর কোনো কনফিউশন না থাকে। আর এত কিছু বলার জন্য মাঝে একটু আমাকে আমার নোট থেকে একটু দেখতে হয়েছে বাধ্য হয়ে, কারণ অনেক সময় একটু চেক করে নিতে হয় যাতে